হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে প্রতিটা মানুষের শৈশবই একটা বিরাট ভূমিকা রাখে মানুষের জীবনে, এটাই আমি মনে করি। তো আমার শৈশবটা ছিল আসলে স্বর্ণালী একটা শৈশব। আমার বাবা একজন কবি ছিলেন, যাকে সত্যিকার অর্থেই আপাদমস্তক কবি বলা যায়। তিনি মগরার পাড়ে আমাকে নিয়ে হেঁটেছেন, নক্ষত্রখচিত আকাশের নিচে আমাকে নিয়ে চলেছেন। সবগুলা বিষয় আমার মধ্যে এত গভীরভাবে প্রথিত হয়ে আছে যে সেটা আমি ভাষায় আনতে পারবো না। তো ভাষায় মাঝে মাঝে চলে আসে যখন কবিতার দু একটি টুকরো টুকরো কথা, টুকরো টুকরো শব্দের মধ্যে দিয়ে আমি আমার সেই স্মৃতিচারণ করি। তখন বোঝা যায় যে শৈশবের সেই নদী, শৈশবের সেই প্রকৃতি আমার মধ্যে কি গভীরভাবে গেঁথে আছে। মগরার পাড়ের কথা খুব মনে পড়ে। কি অপূর্ব সুন্দর এক নদী, ছোট্ট সেই নদী কলকল করে বয়ে যাওয়া। আমার সত্যি বলতে জানেন কি, আমার স্বপ্নের মধ্যেও সেই নদী প্রায়ই চলে আসে। নদী ছিল আমার কাছে বন্ধুর মতো। নদীর ধারে বসে থাকতাম আর আমি অন্য এক রূপালী জগতে চলে যেতাম। আমার খুব বলবো সিদ্ধার্থের কথা। আপনারা নিশ্চয়ই হারমান হেসের সিদ্ধার্থ পড়েছেন। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি হারমান হেসের সিদ্ধার্থ গল্পটা পড়েছিলাম। আপনারা অনেকেই পড়েছেন সেটা। তো ওখানে আমরা দেখি যে একটা নদী আছে, যে নদীর ধারে সিদ্ধার্থ তার শেষ জীবন যাপন করেছিলেন, এবং তার কাছে সেই নদী ছিল বহমান এক জীবন। সেই নদী কথা বলতো। আসলে আমার কাছে নদী হচ্ছে কথা বলা কিছু, যে নদী কলকল করে সমস্ত জীবনের সব কথা বলে যায়। এজন্য আমি নদী খুব ভালোবাসি, এবং নদীর কাছে আমি নদীর পাশে বসে আমি নদীর কথা শুনি, নদীর কাছে আমি আমার কথা বলি। তাই নদী আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। মানে এখন বিষয়টা হলো যে আপনার বেড়ে ওঠা এমন এক পরিবারে, যে বাবা বিখ্যাত কবি ছিলেন এবং মানুষ ছিলেন, মানুষ হয়ে ওঠার জন্য যা যা দরকার তার ভেতরে ছিল। সেই সময় তো আপনার অনেকের স্মৃতি আছে, যে শৈশবে যে বাবার কাছে আসতেন যে মানুষরা, তাদের সম্পর্কে আপনি একটু স্মৃতিচারণ করেন। তারা কেমন ছিলেন এবং তাদের মানে চিন্তার জগৎ, এই স্মৃতিচারণ একটু করেন। আমার বাবা যেহেতু কবি ছিলেন, তো ছোটবেলা থেকেই আমি দেখেছি আমাদের বাসায় অনেক লোকজন আসতেন। জালাল খাঁ ছিলেন আমাদের এলাকার মরমী কবি। তার ছেলের পুত্র অর্থাৎ দৌহিত্র, ওনার নাম হচ্ছে গোলাম ফারুক খান। উনি একজন বড় কবি। গোলাম ফারুক খান প্রায়ই আসতেন। শান্তিময় কাকা, উনি আরেকজন বড় কবি আমাদের এলাকার। এবং আমি ছোটবেলায় শৈলজারঞ্জনের কথাও মনে করতে পারি। আপনারা জানেন রবীন্দ্রনাথের শিষ্য ছিলেন তিনি। রবীন্দ্রনাথের গানগুলা তিনি সংরক্ষণ করেছেন। শৈলজারঞ্জন আমাদের এলাকার নেত্রকোনার। ওনার সাথেও আমার কিছু স্মৃতি আছে, ছোট ছোট সেসব স্মৃতি। সে মানে আমি একটু বলি তাহলে সেই স্মৃতিটা। শৈলজারঞ্জন এসেছিলেন নেত্রকোনায়, একটা প্রোগ্রাম হচ্ছিল, গানের প্রোগ্রাম। সেখানে আমি ছিলাম কোলের সন্তান। তখন আমাকে বলা হলো যে একটা চকলেট দিতে চাইলেন তিনি। তো আমি সেই চকলেটটা নিচ্ছিলাম না। একটা চকলেট এবং একটা ফুল আমি নিতে চাচ্ছিলাম না। তখন বললেন যে নাও নাও, আমি ভালো মানুষ। সেই স্মৃতিটা খুব মনে আছে। তো ছোটবেলা থেকে বড় মানুষদের সান্নিধ্য আমি পেয়েছিলাম আব্বার সূত্রে। নেত্রকোনার যত কবি সাহিত্যিক যারা যারা ছিলেন, তারা মোটামুটি সবাই আমাদের বাসায় আসতেন।
এবং একটা আড্ডা হতো, চা আড্ডা হতো সেখানে। বাবার সাথে দেখা যেত যে ভোরবেলায় আম্মা টিফিন বক্সে করে টিফিন বানিয়ে দিতেন, সেই টিফিন নিয়ে আমরা আব্বার সাথে হাঁটতে চলে যেতাম একদম শহরের বাইরে নদীর ধারে। অপূর্ব সুন্দর সেই গ্রাম, নদী, অবাক করা সূর্যোদয়, সব কিছু আমাদেরকে মুগ্ধ করে রাখতো এবং সত্যি বলতে কি একটা রূপকথার জগতে নিয়ে যেত। সেই রূপকথার জগৎ থেকে আসলে মানুষ বড় হলেও বের হতে পারে না, আপনি জানেন, আপনারা জানেন। সেই রূপকথার জগতের মধ্যেই আমি রয়ে গেছি এবং আমি চোখ বন্ধ করলেই আমার সেই স্বপ্নের জগৎকে, সেই অপূর্ব মায়াময় জগৎকে দেখতে পাই এবং আমাকে আমার চলার পথে সেই জগৎ আমাকে সম্পূর্ণভাবে গাইড করে। আমার চলা ফেরা, আমার জীবন যাপন, আহার নিদ্রা সব কিছুর মধ্যেই আমি আমার শৈশবের ছোট্ট ছোট্ট রত্নের মতো সুন্দর জিনিসগুলো দেখতে পাই। ইভেন এখন এই যে শহুরে যান্ত্রিক সভ্যতার মধ্যে এসেও আমি সেই প্রকৃতির মধ্যেই চোখ বন্ধ করলে সেই প্রকৃতিকে দেখতে পাই, সেই প্রকৃতির মধ্যেই আছি। যখনই আমি সুযোগ পাই আমি বেড়াতে চলে যাই, ঘুরতে চলে যাই, প্রকৃতির কাছে চলে যাই। সত্যি বলতে কি, প্রকৃতি হচ্ছে শিক্ষকের মতো, প্রকৃতি হচ্ছে মায়ের মতো। আমরা যেমন মায়ের কাছ থেকে শিখি, শিক্ষকের কাছ থেকে শিখি, নেচারও তেমনি করে আমাদেরকে সব কিছু শেখায়। এই যেমন কিভাবে বাঁচতে হয়, যখন মন খারাপ থাকে তখন একটি গাছের পাতার দোলাও আপনাকে প্রশান্তি দিতে পারে। সেটা শিখতে হবে, সেটা জানতে হবে। যারা জানে তারা আসলেই আশীর্বাদ পুষ্ট। এবং আমি মনে করি যে ছোটবেলায় প্রকৃতি আমার কাছে নিজেকে উজাড় করে দিয়েছিল, তাই সেই প্রকৃতির কাছে আমি ঋণী। এবং ঢাকা শহরে থেকেও সেই প্রকৃতির যে মমতার যে প্রলেপ, যে প্রকৃতি মায়ের কোল, সে কোলের মধ্যে আমি আছি, সেটাই আমি মনে করি। আপনি একটু আগে বললেন যে প্রকৃতির মা শিক্ষক। আপনার মানে বাবার একটা প্রবন্ধ আপনি এই কথা লিখেছেন, সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে আপনার সৃষ্টিতে ফুটে ওঠে? আপনি যে কবিতা লেখেন, গল্প লেখেন, গল্প কবিতার মধ্যে হ্যাঁ, সেগুলা মনে হয় আসে কিছুটা। আমি বলতে পারবো না, পাঠকরাই ভালো বলতে পারবে। আর আমি আমার গল্প কবিতা সব কিছুর মধ্যে আমি যেটা চেষ্টা করি, মানে আমি চাই দেখার সাথে অদেখাকে মিলিয়ে দিতে, পরমের সাথে তুচ্ছ বিষয়ের সাথে পরমকে মিলিয়ে দিতে, সেই বিষয়গুলোকে আমি সামনে তুলে আনতে চাই। কিছু মিস্টিক বিষয় যেগুলা আমাদেরকে পরিচালিত করে, সেই মিস্টিসিজমের মধ্যে দিয়েই জগতের মূল সুরকে খুঁজে পাওয়া, সেটা আমার লেখার পিছনে একটা লক্ষ্য থাকে। তবে সবচেয়ে বড় লক্ষ্য মনে হয় যে বর্তমানকে যাপন করা, আর কিছু না। প্রকৃতির বিনাশটা আসলে তো খুবই ভয়াবহ একটা বিষয়, কারণ প্রকৃতি হচ্ছে আমাদের একদম ভেতরকার বিষয়, আমাদের মূল সত্তা। তো প্রকৃতির বিনাশ করে ফেললে আমরাও বিনষ্ট হয়ে যাব, আমাদের বেঁচে থাকার আর কিছুই থাকবে না। এই যে দেখেন এখন ভূমিকম্প হচ্ছে এবং আরো অনেক রকম প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, এগুলোর পিছনেও আমরা দায়ী। দেখা যায় যে আমরা কি করছি, রাস্তাঘাটে যেভাবে আমরা পলিথিন বর্জ্যকে আমরা ফেলছি বা খারাপভাবে আমরা পলিথিনকে ব্যবহার করছি, এগুলো মাটি বিনষ্ট করছে। আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলছি, নদীকে আমরা দূষিত করছি। এই নদী দূষণগুলো আসলে আমাদেরকেই দূষণের মধ্যে ফেলছে। ফলে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা মানে নিজের সত্তাকে বাঁচিয়ে রাখা। নিজের সত্তাকে, নিজেকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতিকেই বাঁচিয়ে রাখতে হবে। আর আমরা যদি এটা না বুঝি তাহলে শেষ হয়ে যাওয়া ছাড়া আর কোনো গন্তব্য নেই। এই যে কিছুদিন আগে আমার একটা ছোট গল্প বের হয়েছিল, খুব সাধারণ মামুলি একটা গল্পটার নাম ছিল বিচি। তো বাচ্চাদের জন্য লেখা এই গল্পটাতে আমি বোঝাতে চেয়েছিলাম যে প্রকৃতিকে বিনষ্ট করা যাবে না, প্রকৃতি বিনষ্ট হলে আমরাই শেষ হয়ে যাব, এরকম একটা বিষয় আমি তুলে আনার চেষ্টা করেছিলাম।
জানি না কতটুক কাজে লেগেছে সেটা, বা কতটুক হয়ে উঠেছে।